জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা ও একে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী জাহানারা ভূঁইয়া এবং সতীর্থ কর্মকার। স্বাগত আপনাদের এখন বিদেশে। প্রথমেই জাহানারা ভূঁইয়া আপনার কাছে যেতে চাই, কাশ্মীরে পর্যটকদের উপর যে হামলার মধ্য দিয়ে নতুন করে ভারত পাকিস্তান যে সংঘাত সৃষ্টি হয়েছে, এটা কি আসলে আরেকটি যুদ্ধের আশঙ্কা বলে আপনার মনে হয় কিনা? আসলে আমাদের দক্ষিণ এশিয়াতে যে বিষয়টি বেশি দেখা যায় যে কোনো একটি ঘটনার হলে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি শুরু করে এবং বিভিন্ন দেশ একে অপরকে দোষারোপ করতে শুরু করে। এবং এই যে কাশ্মীরে যে ঘটনাটি হলো সেই ঘটনা কিন্তু ব্যতিক্রম নয়। এই ভারত এবং পাকিস্তান দুই দেশকে দোষারোপ করছে। আমরা আজকের বুলেটিনে যে নিউজগুলো দেখলাম সেখানে দেখতে পাচ্ছি যে নয়াদিল্লি বলছে পাক সেনাপ্রধানের হাত রয়েছে এই ঘটনায়, এবং তার বক্তব্যকে বারবার তারা তাদের গণমাধ্যমের সামনে আনছে। তারা প্রচার করছে বিভিন্ন মিডিয়াতে যে পাক সেনাপ্রধানের বক্তব্যের জেরে পাকিস্তানের একটি সন্ত্রাসী গোষ্ঠী কাশ্মীরে হামলা চালিয়েছে। আসলে এর আবার বিপরীত জবাবও দিয়েছে ইসলামাবাদ বলছে যে জেডি ভ্যান্স যখন ইন্ডিয়াতে, সেক্ষেত্রে হয়তো একটা নাটক বা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যে আন্তর্জাতিক মিডিয়াকে দেখাচ্ছে যে কাশ্মীরে সন্ত্রাসী হামলা হচ্ছে। এই বিষয়টি আসলে নয়াদিল্লি বারবার বোঝানোর চেষ্টা করছে। এবার একটু সতীর্থ আপনার কাছে জানতে চাই, অনেকেই পাকিস্তানের সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে হামলার যোগসূত্র খোঁজার চেষ্টা করেছেন। তার বক্তব্য দুদেশের কূটনৈতিক সম্পর্কে আসলে কতটা প্রভাব ফেলতে পারে? রাত্রি আসলে একজন সেনাপ্রধান যখন তার দেশের সিকিউরিটি নিয়ে কথা বলবেন, তার দেশে সম্ভাব্য কোনো হামলা নিয়ে কথা বলবেন, তিনি ওরকমভাবেই কথা বলবেন, এটিই স্বাভাবিক। তিনি কথার সময় তিনি এক ধরনের তার শক্তিশালী যে তার সেনাবাহিনীর দক্ষতা সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করবেন, সেটিই স্বাভাবিক। যে বক্তব্যটি নিয়ে আসলে গণমাধ্যম তোলপাড় বলে দাবি করা হচ্ছে, সেই বক্তব্যটির একটি এসেছে এপ্রিলে গেল এবং আরেকটি এসেছে ফেব্রুয়ারিতে সেনাপ্রধান আসিম মুনির যেটি বলেছিলেন সেটি একটু এই হামলা বা এই যে চলমান পরিস্থিতির সাথে বেশি আপনার সাথে রিলেট করা সম্ভব। কারণ তিনি তখন বলেছিলেন যে কাশ্মীরকে বাঁচানোর জন্য তারা 3টি যুদ্ধ ইতিমধ্যে করেছেন, প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করবেন। এবার সেটি তো তিনি আসলে ওই কনটেক্সটে বলেছিলেন, ফেব্রুয়ারি মাসের কনটেক্সটে, যে সময় অন্য একটি ঘটনার প্রেক্ষিতে তার মনে হয়েছিল যে যদি কাশ্মীরের শান্তি নিয়ে আবার প্রশ্ন ওঠে, যদি পাকিস্তান মনে করে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর তারা দখল করতে চায়, এই ধরনের যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, সেখানে হয়তো পাকিস্তান ভারতের যে সেনা সক্ষমতা, তাদের যে নতুন অত্যাধুনিক অস্ত্র, সেগুলোকে ভয় পায় না, তারা প্রয়োজনে আবার প্রাণ দিতে প্রস্তুত, তারা প্রয়োজনে আবার যুদ্ধ করবে। এটি ছিল ফেব্রুয়ারি মাসের বক্তব্য। এবং যে বক্তব্যটি নিয়ে তোলপাড় গণমাধ্যম হয়েছে তার আরেকটি পোর্শন তিনি বলেছিলেন এপ্রিলে। তিনি বলেছিলেন যে ইসলামাবাদের যে আপনি যদি বলেন জীবনী শক্তি, সেটি লুকিয়ে আছে কাশ্মীরে। পাকিস্তান যদি একটি দেশ হয়, তার মধ্যে যে শিরা উপশিরাগুলো আছে তার একটি প্রধান শিরা আছে কাশ্মীরে। সেনাপ্রধান বলতে চেয়েছেন কাশ্মীরের যে সংস্কৃতি, যে রাজনৈতিক পরিস্থিতি, তার সাথে ইসলামাবাদের একটি গুরুত্বপূর্ণ কানেকশন আছে। সেই কানেকশনের থ্রুতে তিনি আসলে বলছেন যে কাশ্মীরের ওপর যদি কোনো আঘাত আসে, তারা কাশ্মীরকে যদি প্রতিহত করার প্রয়োজন মনে করেন, তারা যে ভারতীয় সৈন্যদের তারা প্রতিহত করবেন, তারা কাশ্মীরে নিয়ন্ত্রণ নেবেন, সেক্ষেত্রে ইসলামাবাদ হয়তো রক্ষণশীল রাজনীতি থাকবে না, তারা আক্রমণাত্মক রাজনীতি অবলম্বন করবে। সুতরাং ওই বক্তব্যের জেরে আসলে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। তার থেকে বলা ভালো যে নয়াদিল্লি যে আসলে 5টি নতুন নিষেধাজ্ঞা বা নতুন যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই কারণে হয়তো পরিস্থিতি বিগড়ে যেতে পারে। বিশ্লেষকরা মনে করেন না যে ওই ফেব্রুয়ারি এবং এপ্রিলের বক্তব্যের জন্য আসলে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এটি আসলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না সেনাপ্রধানের, এটি আগের প্রতিক্রিয়া ছিল। রাত্রি জি সতীর্থ, আপনার সাথে আবারও যুক্ত হব। তার আগে জাহানারা ভূঁইয়ার কাছে আরেকবার যেতে চাই। জাহানারা, অস্ত্রধারীদের চিহ্নিত করা গেলে তাদেরকে গ্রেফতারের বিলম্বের কারণ কি হতে পারে, আপনার কি মনে হয়? আসলে বিষয়টি হচ্ছে কাশ্মীরকে আজাদ করার জন্য, কাশ্মীরকে স্বাধীন করার জন্য ওখানকার যে মানুষরা তারা যে আন্দোলন করছে বা বিক্ষোভ করছে বিভিন্ন সময়, এটি কিন্তু নতুন নয়। দেখা যাচ্ছে কয়েকদিন পরপরই বিষয়টি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন হয়তো আমরা জানতে পারি বা আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বিষয়টি উঠে আসে। কিন্তু কোনো একটি ঘটনা ঘটলেই বা কোনো একটি হামলার ঘটনা ঘটলেই কাশ্মীরে এবং কাশ্মীরের আশপাশে যে কয়েকটি রাজ্য আছে, সেখানে কাশ্মীরিদেরকে বা ওখানকার ভারতীয় মাধ্যম যেটা বলে যে সন্ত্রাস নিধনের জন্য যে অভিযান, তারা কিন্তু বাড়িয়ে দেয়। এক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে যে এবারের হামলার পরই একইভাবে ভারত পুলিশ আবার অভিযান শুরু করেছে, তাদেরকে গ্রেপ্তার করছে, ১৫০০ মানুষকে তারা গ্রেপ্তার করেছে। কিন্তু আসলে যারা অপরাধী
তাদের কিন্তু ইতিমধ্যে ছবি প্রকাশিত হয়েছে, কিন্তু সেই অপরাধী কিন্তু এদের মধ্যে আটক হয়নি। হতে পারে এখানে অন্য কোনো প্রেক্ষাপট আছে। ভারত পুলিশ এখানে আপনার সাথে আমি একটি প্রশ্ন যুক্ত করতে চাই, সেটি হচ্ছে এই যে বললেন যাদের ছবি প্রকাশ করা হয়েছে তারা কি আসলে অন্য আগে কোনো কিছুর সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা? যাদের ছবি প্রকাশ করা হয়েছে, যারা হামলার সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত হওয়া সত্ত্বেও কেন ভারত পুলিশ তাদেরকে আটক করছে না? এক্ষেত্রে আরেকটি বিষয় উঠে আসে যে তাদের অন্য কোনো পিছনের অপরাধের সাথে জড়িত আছে। পিছনে যে হামলা হয়েছে 2019 সালে বা এর আগেও যে ভারতের হামলা হয়েছে, কাশ্মীরে হামলা হয়েছে, তাদের সাথে এদের জড়িত আছে। কিন্তু সেই প্রেক্ষাপট টেনে এখন অভিযান, তাদের যে গ্রেপ্তার অভিযান, সেটা কিন্তু ভারত পুলিশ বাড়িয়েছে। সতীর্থ, আপনার কাছে আরেকবার আসি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বরাবরই পাকিস্তানের ভালো বন্ধু, কিন্তু কাশ্মীর ইস্যুতে প্রথম থেকে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এই হামলার সঙ্গে পরোক্ষভাবে পাকিস্তানকেই কিন্তু দায়ী করে আসে। এমনকি সন্ত্রাস বিরোধী অভিযানে পূর্ণ সমর্থনের কথাও কিন্তু বলা হয়েছে। বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? রাত্রি আমেরিকা আসলে সবারই ভালো বন্ধু, আমেরিকা কারো শত্রু না। সুতরাং এটি নির্দিষ্ট করে বলার সুযোগ নেই যে পাকিস্তানের সাথেই তাদের মিত্রতা বেশি। এটি সত্যি যে অন্যান্য দেশগুলো, যে দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেই দেশগুলোর তুলনায় পাকিস্তানের পরিস্থিতি বিবেচনা করলে রিপাবলিকানদের সাথে পাকিস্তানের সম্পর্ক কিছুটা উন্নত। কিন্তু খেয়াল রাখতে হবে যে সময় আসলে কাশ্মীরে হামলাটি হয়, আমরা কিন্তু জানি না যে হামলাটি আসলে পাকিস্তান করেছিল কিনা বা মদদ দিয়েছিল কিনা। এটি দাবি করা হচ্ছে, কিন্তু যদি সেটি হয়ে থাকে তাহলে এটি মাথায় রাখতে হয় যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ভারতে ছিলেন তখনই এই হামলাটি হয়েছে। সুতরাং ট্রাম্প প্রশাসনের তো এটি মাথা ব্যথার কারণ হবেই যে তাদের ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটি দেশে এরকম হামলা কিভাবে হয় পর্যটকদের উপর। এবং আপনি যদি দেখেন শুরু থেকে এখানে আমরা ইতিপূর্বে যে প্রতিবেদনগুলো দেখেছি সেখানে গাজা ইস্যু এসেছে। আসলে এই পুরো বিষয়টি কিভাবে রিলেট করা যায় সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলছিলেন যে পরমাণু শক্তিধর ইরানকে তিনি নিশ্চিহ্ন করতে চান, তিনি ইরানের সাথে কোনো ধরনের সমঝোতায় যাবেন না। এবং মার্কিন বিশ্লেষকরা বলছেন ইরানকে নিশ্চিহ্ন করতে ট্রাম্প আসলে ইসরায়েলকে ব্যবহার করতে পারেন। তিনি ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে ইরানের মতো দেশগুলোর উপর অ্যাটাক করতে পারেন, যাতে মধ্যপ্রাচ্যে এই যে ইরানের যে সক্ষমতা সেটি কমে যায়। আমরা যদি দেখি যে এই যে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের যে বিষয়টি আমরা 1/11-এর সময় থেকে দেখে আসছি যে যুক্তরাষ্ট্রের এটি নিয়ে একটি আলগা মাথা ব্যথা আছে। অভিযানটি যতটি গুরুত্বপূর্ণ হোক বা না হোক, কোনো দেশ যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি অভিযান বলে সেখানে মার্কিন প্রেসিডেন্ট যেই থাকুক তারা তাতে সাধুবাদ জানায়। এক্ষেত্রেও বিষয়টি তেমন হতে পারে যদি ভারত সরকার, ইতিমধ্যে আমরা দেখেছি যে কেন্দ্র থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, হাজারখানেক লোককে ধরা হয়েছে। এই ধরনের সন্ত্রাসবাদ বিরোধী অভিযান যখন চলবে তখন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এই আভাস দেওয়ার চেষ্টা করছে যে এই অভিযানের পেছনে তাদের মদত আছে বা তারা এটিকে সমর্থন করে। এজন্যই করে কারণ আমেরিকা তো সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। এখানে পাকিস্তান আমেরিকা কোনো কানেকশন আছে কিনা, তাদের মিত্রতা বা বৈরিতার সাথে জড়িত কিনা, এই প্রশ্নটি আসলে এই মুহূর্তে খুব একটি গুরুত্বপূর্ণ না। কারণ ট্রাম্প আসলে এ কারণেই বলেছেন যে এখানে জননিরাপত্তার ব্যাপার আছে এবং ট্রাম্প বরাবরই এটি বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি তো সবসময় সোচ্চার। সুতরাং যুক্তরাষ্ট্র আসলে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তিনি কি আসলেই সোচ্চার? এটি আসলে কূটনৈতিক অনেক শিষ্টাচার আছে। যদি ট্রাম্প সোচ্চার হতে চান, তিনি যদি মনে করেন যে তিনি আসলে এই অভিযানে যোগ দেবেন, সেটি তো সম্ভব না। কাজটি ভারত সরকারকেই করতে হবে। কিন্তু যখন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ এটিতে সমর্থন দেবে তখন পাকিস্তানের জন্য বিষয়টি চাপের, যে বিশ্ব মোড়লদের সমর্থন আছে তাদের এই সন্ত্রাস বিরোধী অভিযানে। বা পাকিস্তান যদি একটা রিটালিয়েটারি অ্যাটাক করতে চায়, পাকিস্তান যদি সাংঘর্ষিকভাবে এখন নয়াদিল্লির উপর কোনো একটি সিদ্ধান্ত নিয়ে বসে, সেক্ষেত্রে পাকিস্তানকে মাথায় রাখতে হবে যে তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপও আসতে পারে। বা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও যারা মিত্র শক্তি তারা হয়তো ভারতকে কোনো না কোনোভাবে কূটনৈতিকভাবে সাহায্য করতে পারে। অর্থাৎ এটি এক ধরনের ব্যাকআপের মতো, যে পৃথিবীর সব থেকে বড় পরাশক্তিধর দেশ যদি আপনাকে বলে যে আমি আপনার পেছনে আছি, তাহলে আসলে অভিযানটি চালানো সোজা হয়। ট্রাম্প হয়তো অন্য কোনোভাবে এই অভিযানের নেতৃত্ব দেবেন না, বা তিনি হয়তো পলিসিগত জায়গায় কোনো সিদ্ধান্ত দেবেন না, কিন্তু তিনি যে অভিযানের পাশে আছেন, যুক্তরাষ্ট্র যে পাশে আছে এই অভিযানে, সেটি বলা আসলে ভারতের জন্য অনেক বড় পজিটিভ পয়েন্ট। এবং সেক্ষেত্রে ইন্ডিয়া অনেক অফেন্সিভ রুল প্লে করতে পারে, ইন্ডিয়া অফেন্সিভলি পাকিস্তানকে অ্যাটাক করতে পারে। যদি আসলে আমেরিকা এই ধরনের কোনো কথা না বলতো তাহলে তো যুদ্ধটি আসলে হিজ হুজ তার নিজের পক্ষ থেকে আসলে যুদ্ধটি চালাতে হতো, এরকম একটি ব্যাপার রাত্রি। আসলে ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধের কথা প্রথমে বলছিলাম জাহানারা ভুঁইয়াকে, আপনার কাছে সেই কথাটাই জানতে চাই যে আসলে এই যে যুদ্ধ বিগ্রহ আসলে সব দেশেই আমরা দেখছি এখন। ট্রাম্পের কথা যেটি বললেন, তারা কিন্তু ইউক্রেনের সাথে যে যুদ্ধের বিষয়টি সেটি কিন্তু আমরা জানি আসলে, কিন্তু এই
ট্রাম্প কি আসলে ভারতের বা পাকিস্তানের সাথে কি সত্যিকারী অর্থে কি যুক্ত আছেন কিনা, পূর্ণ সমর্থন দিচ্ছেন কিনা? প্রথমত ট্রাম্পের এই বক্তব্যটি আসলে জিওপলিটিক্যাল একটি স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। যে এরকম একটি ঘটনা ঘটেছে, তার ভাইস প্রেসিডেন্ট ছিল, তিনি বক্তব্য দিয়েছেন। যুক্তরাষ্ট্র এখানে সরাসরি কতখানি ইনভলভ হবে এ সংক্রান্ত কোনো তথ্য হোয়াইট হাউস আমাদের দেয়নি। এবং আপনি যে যুদ্ধের কথাটি বলছেন, এই যুদ্ধটি আসলে গণমাধ্যমের এক ধরনের সংবাদ প্রচারের ধরন। রাত্রি যুদ্ধ বাধা এত সহজ নয়। এই মুহূর্তে আপনি যদি তৃতীয় বিশ্বের উন্নত উন্নয়নশীল দেশের দিকে তাকান, তারা কেউ যুদ্ধ এক্সপেক্ট করে না। একটি যুদ্ধের কারণে অনেক ক্যাজুয়ালিটি হয়, অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়। এটি হয় যে অস্তিত্ব জানান দেওয়ার কারণে একজন আরেকজনের সীমান্তে হামলা করলো, বা আজকে এই যে 1000 জনকে ধরা হয়েছে, এই যে ধরপাকড়, পাকিস্তানিদের ছেড়ে যেতে বলা, এই ধরনের ঘটনা ঘটে। ওই ধরনের বড় কোনো এসকেলেশন সাউথ এশিয়ায় হতে গেলে যুক্তরাষ্ট্র সেখানে নাক গলাবে, ব্যাপারটি আসলে অত দূর পর্যন্ত জল গড়ায়নি রাত্রি। তবে হ্যাঁ, এটি যদি হয় যে পাকিস্তানও আসলে খুবই সাংঘর্ষিক একটি অবস্থানে আছে, আমরা তো সেটি প্রেডিক্ট করতে পারি না। সে মুহূর্তে হয়তো যুক্তরাষ্ট্র তার ডিপ্লোমেসির জায়গা থেকে পরিষ্কার করবে, কিন্তু এটি মাথায় রাখতে হবে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়া, আর ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, সেখানে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কোন ধরনের ভূমিকায় অবতীর্ণ হবেন সেটি এত আগে থেকে আসলে পূর্বাভাস দেওয়া কঠিন রাত্রি। কারণ এটি আসলে অনেক কমপ্লিকেটেড একটি বিষয়। যখন এরকম যুদ্ধটি বাঁধবে, সেখানে আমেরিকার স্বার্থ আছে কিনা, সেই স্বার্থ আসলে আমেরিকার অন্যান্য জায়গার স্বার্থকে প্রভাবিত করবে কিনা, এই যুদ্ধে ইরান কোনোভাবে ইনভলভ হবে কিনা, সেটি আসলে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোনোভাবে এর সাথে কানেক্টেড করা যায় কিনা, এরকম নানান জটিল বিষয় আছে। আপাতত যুক্তরাষ্ট্রের এই বিবৃতিটি আসলে আনুষ্ঠানিক বিবৃতির মতো, এখানে আসলে এত বড় ধরনের কোনো ইম্প্যাক্ট হবে এই বিবৃতির কারণে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন না। রাত্রি জি, ধন্যবাদ আপনাকে সতীর্থ এবং জানার ভূঁইয়া, সতীর্থ কর্মকার, আপনাদেরকে অনেক ধন্যবাদ।